তো বন্ধুরা, বিরাট বড় একটা ভুল করে ফেলেছে পাকিস্তান, যার মারাত্মক দাম দিতেই হবে। রিসেন্টলি আপনাদের হয়তো মনে আছে, ভারত গুজরাটের কোস্টে একটা নোটাম জারি করেছিল ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধাভ্যাসের জন্য। সেম জায়গায় পাকিস্তান কি করে, নিজেদেরও একটা পাল্টা নোটাম জারি করে, যা টু বি অনেস্ট স্পষ্ট ইঙ্গিত ছিল যে পাকিস্তান ভারতের সাথে ডিরেক্ট কনফ্লিক্ট চাইছে। কারণ আমেরিকা থেকে যা অর্ডার আসবে এটা আসিম মুনিরকে মানতেই হবে। এমনি এমনি ট্রাম্প মুনিরকে নিজের ফেভারিট ফিল্ড মার্শাল বলছেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সময়কালে এমন একটা ঘটনা ঘটে যেখানে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান ভারতকে প্রভোগ করছে, যাতে ভারত ওদের ওপর হামলা করতে এক প্রকার বাধ্য হয়। ভারতের এই নোটাম জারি করা এলাকায় আমাদের একটা জাহাজ ভারতীয় জলসীমায় মাছ ধরতে যায়, যার নাম হলো নরনারায়ণ। নামটা মাথায় রাখবে, খুবই ইন্টারেস্টিং, যেটা আমি শেষে গিয়ে বলব। আর যে সময় আমাদের এই জাহাজ এই জলসীমায় পৌঁছয়, স্বাভাবিকভাবে ওখানে আরও ফিশিং বোট ছিল। কিন্তু সাডেনলি ওদিকে পাকিস্তানের জলসীমায় থাকা পাক নৌবাহিনী ভারতের এই সমস্ত জাহাজকে লক্ষ্য করে এলো পাতারি হামলা শুরু করে দেয়। কারণ যেহেতু ভারত আর পাকিস্তানের এই সামুদ্রিক এলাকা বিরাট বড়, তাই প্রত্যেকটা ইঞ্চিতে ভারতীয় নৌবাহিনীর প্রেজেন্স তো থাকা সম্ভব নয়। এটারই সুযোগ নেয় পাকিস্তানের এই হামলার দরুন ভারতের একটা জাহাজে থাকা একজন জেলে মারাত্মকভাবে জখম হয়। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনীর ওই জাহাজটা সরাসরি ভারতের একটা ফিশিং বোটকে তাড়া করে, যার নাম আমি শুরুতেই বললাম, নরনারায়ণ। এবং স্বাভাবিকভাবেই ভারতীয় জাহাজ পাকিস্তানের নৌবাহিনীর জাহাজের সাথে পেরে ওঠেনি এবং এরা পালাতে গেলে শেষ পর্যন্ত ধরা পড়ে যায়, যার আওতায় পাকিস্তানের নৌবাহিনী এই গোটা ভারতীয় জাহাজ এবং জাহাজের ভেতরে থাকা 8 জন ফিশারম্যানকে তুলে নিয়েছে, যাকে নিয়ে রিপাবলিক নেটওয়ার্কে এই রিপোর্টটাও পাবলিক করেছে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে যে কিভাবে পাকিস্তান আমাদের একটা জাহাজকে হাইজ্যাক করে নিজের সাথে নিয়ে গেছে। আর বন্ধুরা, এটা খুবই ইন্টারেস্টিং, কেননা অপারেশন সিঁদুরের আগেও একটু মনে করেন, আমাদের একজন বিএসএফের জওয়ানকেও পাকিস্তানের এসএসজি কমান্ডোরা এইভাবে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল পাঞ্জাবের কাছ থেকে, যদিও পরবর্তীতে ভারতের হামলার পর তাকে ছেড়ে দেয়। কিন্তু এখন একদিকে ভারতের এই ফিশিং বোট আর তার ভেতরে থাকা 8 জনকে পাকিস্তান কিডন্যাপ করে নিয়ে যায়, অন্যদিকে আমাদের যে সমস্ত জেলেদের ওপর পাকিস্তানের নৌবাহিনী এলোপাথারি অ্যাটাক করেছিল, তার মধ্যে একজন কিন্তু চিকিৎসার জরুন মারা গেছে। ফলে স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে মারাত্মক ক্ষোভ রয়েছে। আর ভারতের তরফ থেকে একটা ইঙ্গিত এসেছে যে পাকিস্তানকে এর দাম দিতেই হবে। পাকিস্তানের ফোর্স দাবি করছে ভারতীয় এই জাহাজগুলো বেসিক্যালি ড্রাগস আর হাতিয়ার নিয়ে যাচ্ছিল, তাই পাকিস্তান এদেরকে ধরপাকড়াও করে। এবং এরা যেহেতু পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়েছিল, তাই নিজেদের সুরক্ষার জন্য পাকিস্তানের ফোর্স এমনটা করেছে। এখন এটাই দুই দেশের মধ্যে একটা বড় ফ্ল্যাশ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের বলেছিলাম যে আমাদের হামলা করার সুযোগ আসবে, আর পাকিস্তান বা আমেরিকা নিজেরাই সেই সুযোগটা করে দেবে। জরুরি নয় যে এই ঘটনা নিয়েই ভারত অ্যাটাক করে, কিন্তু পাকিস্তান চারিদিক থেকে ভারতকে ততক্ষণ খোঁচাতে থাকবে যতক্ষণ না ভারতের তরফ থেকে পাল্টা অ্যাটাক হচ্ছে, কারণ এটাই স্ক্রিপ্ট। উদাহরণ হিসেবে দেখুন, এই মুহূর্তে যদি আমরা পাকিস্তানের ভেতরে একটু নজর দিই, তাহলে বুঝতে পারবেন যে কেন আমি বলছি অ্যাটাকের প্রভোকেশন ওদিক থেকে হবে। পাকিস্তানের আর্মি চিফ বা ফিল্ড মার্শাল যাই বলুন, আসিম মুনির পাকিস্তানের সংবিধানই পাল্টে দিচ্ছে, যেটা এর আগে দুবার হয়েছিল, যার আওতায় আসিম মুনির গোটা দেশের ক্ষমতা নিজের একার হাতে তুলে নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের ভেতরে একটা নতুন সাংবিধানিক পদ তৈরি করা হয়েছে, যার নাম কমান্ডার অফ ডিফেন্স ফোর্স, যার আওতায় এখন পাকিস্তানের সমস্ত ফোর্স, তার নেভি, আর্মি, এয়ারফোর্স, প্যারামিলিটারি ফোর্স সব কিছুই কিন্তু আসিম মুনিরের ডিরেক্ট কন্ট্রোলে চলে আসবে। এবং আসিম মুনির যতদিন চাইবে ততদিন পাকিস্তানের এই পদে থাকতে পারবে। মানে এই মুহূর্তে বলতে পারেন যে গোটা পাকিস্তান সম্পূর্ণ আসিম মুনির ক্যাপচার করে নিয়েছে এবং আসিম মুনিরের হাতের মুঠোয় রয়েছে। এই ধরনের ঘটনা এর আগে মুশারফ সহ আইয়ুব খানের আমলেও হয়েছিল, যখন ওরা দেশের রাষ্ট্রপতি এবং আর্মির চিফ হয়ে পুরো দেশের ক্যাপচার করে নেয়। কিন্তু আসিম মুনির তার চেয়েও আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে, কেননা এখন যে নতুন পদটা তৈরি করা হয়েছে এটা পাকিস্তানের ভেতরে ছিল না, এবং এই পদে সাংবিধানিকভাবে বলা হয়েছে যে আসিম মুনির আমৃত্যু যতদিন চাইবে ততদিন এই পদের ক্ষমতা ধরে রাখবে এবং কেউ কিন্তু আসিম মুনিরকে সরাতে পারবে না। এবং অতীতে পাকিস্তানের এই পাওয়ার একটা ব্যক্তির হাতে তখনই এসেছে যখন পাকিস্তান ভারতের ওপর কোনো ভয়ঙ্কর অ্যাটাক করেছে অতীতে, বা দুই দেশের মধ্যে বড় যুদ্ধ হয়েছে। আর এটা তো আমি আপনি সকলেই জানি যে কার নির্দেশে এই ধরনের কাজ হয়, আমেরিকার নির্দেশ।
ট্রাম্প যেভাবে প্রতি ভাষণে লিটারেলি প্রত্যেক জায়গায় আসিম মুনিরের প্রশংসা করছে, তারপর আপনি নিজেই ভাবুন না, আমেরিকার রাষ্ট্রপতি ইজিপ্ট, সাউথ কোরিয়ার মতন দেশে গিয়ে পাকিস্তানের মতন দেশের একটা আর্মি চিফকে নিয়ে এত প্রশংসা কেন করে? ডেফিনেটলি কিছু কারণ তো আছে। তো আমার ধারণা এটা বেসিক্যালি আমেরিকার সাপোর্ট ইন্টারন্যাশনাল লেভেল থেকে আসিম মুনিরের জন্য, যে উনি যা খুশি করুক আমেরিকা ফুল সাপোর্ট দেবে, এবং এক্ষেত্রে বাকি দেশ আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারবেন। এবং এটা খুবই পরিকল্পিতভাবে গুটি সাজানো হয়েছে, কেননা উল্টো দিকে ভারতকে দেখেন, যেভাবে ডেইলি একটা নতুন নোটাম ইস্যু করছে ভারত, এমনটা কিন্তু পেহেলগাম অ্যাটাকের পরেও করেনি ভারত। গতকালেরই খবর দেখেন, জম্মু কাশ্মীরেও ভারতের এই যে নোটাম সেটা নতুনভাবে ইস্যু করা হয়েছে পাকিস্তানের সীমান্ত বরাবর। এবং যে লেভেলে আমাদের সেনাবাহিনী রেডি হচ্ছে, এটা কিন্তু কোনো স্ট্রাইকের প্রিপারেশান নয়, এটা বড় যুদ্ধের প্রিপারেশান চলছে। কারণ এই ধরনের ঘটনা ভারতের ইতিহাসে আজ পর্যন্ত কোনো দিন হয়। ফলে এমনই একটা সময়ে নরনারায়ণ এই যে জাহাজ, এর নামটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্স। কেননা নরনারায়ণ অ্যাকচুয়ালি অর্জুন আর শ্রীকৃষ্ণকে বোঝায়, আর অর্জুন শ্রীকৃষ্ণ আছে অথচ মহাভারত হবে না, এটা তো অসম্ভব ব্যাপার। কেননা এই মহাভারতের আরেকটা গুরুত্বপূর্ণ বা সেন্টার পয়েন্ট ছিল দ্রৌপদী। আশ্চর্যজনকভাবে আজকের দিনে আমাদের 3 সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার মানে আমাদের রাষ্ট্রপতি, ওনার নামও কিন্তু বর্তমানে দ্রৌপদী মুর্মু, যিনি রিসেন্টলি রাফেল ফ্লাই করেন। আর ওই বিমান থেকে দেশের উদ্দেশ্যে একটা মেসেজ দেন যে আমি কুরুক্ষেত্রের ওপর দিয়ে উঠছি, যা আমাকে ধন্য করছে। কি কাকতালীয় সব ঘটনা ঘটছে, তাই না? রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শাসনে রাম মন্দির হলো, দ্রৌপদী মুর্মুর শাসনে কুরুক্ষেত্রের ওপর দিয়ে রাফেল উঠছে, আর নরনারায়ণ মানে অর্জুন শ্রীকৃষ্ণের জাহাজ ক্যাপচার হল, যেভাবে মহাভারতের আগে দুর্যোধন শ্রীকৃষ্ণকে আটক করেছিল। ফলে ভারত আর পাকিস্তানের মধ্যে পরিস্থিতি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ে এসে পৌঁছেছে। আমি আপনি কেউই জানি না যে এই মহাভারত কবে শুরু হবে, আমাদের নজর থাকবে এর ওপর। একদম সিনেমার মতন ঘটনাগুলো এগোচ্ছে, দেখা যাক যে প্রথম স্ট্রাইক কে করে।